আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে খুব ছোট লেভেলের একজন কথিত রাজনৈতিক বিকাশ এজেন্টকে নিয়ে কথা বলবো। তো তিনি সম্প্রতি তার কিছু বক্তব্য আমার চোখে পড়েছে। তিনি আসলে বিশেষ করে নিজেকে বিএনপি সাজানোর অনেক চেষ্টা করছেন। তো আপনি যদি নিজে বিএনপি হন বা জামাতি হন, কিছু একটা হন, তাহলে তার আপনার এই গণ অধিকার পরিষদ বলে আলাদা কোনো বিকাশ এজেন্টের দোকান খোলার দরকার ছিল না, তাই না? তখনই তো এখন কেন মানে সে বিএনপি হলে আমার কোনো সমস্যা নেই, আগে সেটা বলে নেই। যে কেউ বিএনপি হইতে পারে, যে কেউ জামাত হইতে পারে, ওগুলো আমার কোনো ব্যাপার না। জাস্ট মানে আমি আমার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সূচনাতে এই কথাটুকু বললাম। এখন সে নিজে বিএনপি সেজে তারপরে বিএনপির নেতার মতো কেন কথা বলছে, সেটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। এখানে রাজনীতিটা আসলে কোনো বিষয় না। মানুষ সেবা, তারপরে দেশের জন্য জীবন দেয়া, এগুলো কোনো বিষয় না। পকেটে টাকা আসবে, আমি আসছি, টাকা না আসলে নাই। এর আগে বিকাশে এই নুরু আর রাশেদ, এই দুইজন মিলে যে পরিমাণে টাকা পয়সা তারা কামিয়েছে, মানুষ তাদেরকে অঢেল দুহাত ভরে তারপরে এই দেশের মানুষ তাদেরকে ভালোবাসা দিয়েছে, টাকা দিয়েছে, দুইটাই দিয়েছে। কিন্তু সেই বিকাশের টাকা দিয়ে তারা কি করেছে এবং তার পরবর্তীতে গেল 2 বছরে তারা ফুলে ফেঁপে কি পরিমাণে টাকার মালিক হয়েছে, তার একটা ছোট্ট নিদর্শন উদাহরণ আপনাদেরকে আজকে দেখিয়ে যাচ্ছে। আমার হাতে বেশ কিছু ডকুমেন্টস এসেছে বিকাশ রাশেদের স্ত্রীর নামে, তার কয়েকটি আপনার স্ট্যাম্প। সেখানে দেখা যাচ্ছে যে রাশেদের স্ত্রী, তিনি বিভিন্ন মানুষকে টাকা সুদে লোন দিচ্ছেন। ধরেন এই যে ইউনুস, আওয়ামী লীগের লোকজন তারা ভালোবেসে বলে সুদা নিউজ না কি বলে, সুধি নিউজ রে। ধরেন বাংলাদেশে সে গিয়েছে, বাংলাদেশে সে তো কোনো ভালো জিনিস শিখাই দিয়ে আসে না। ধরেন পৃথিবীর বাইরে বিভিন্ন দেশে কী আছে, সুন্দর সুন্দর ট্রাফিক ব্যবস্থা আছে, দুর্নীতিমুক্ত সামাজিক রাষ্ট্র কাঠামো আছে, তারপর আইনের রাষ্ট্রীয় কাঠামো আছে। এই যে এগুলো সে শিখায় নেই। সে বাংলাদেশে গিয়ে সে শিখিয়ে এসেছে হচ্ছে মহিলাদেরকে ন্যাংটা হয়ে রাস্তায় গিয়ে তার করতে হবে, তার অফিসের মেম্বার হইতে হবে, এরপরে তিনি সুদে টাকা দিবেন, সেই সুদের টাকা ফেরত দিতে না পারলে আবার জামাইয়ের লুঙ্গি মুঙ্গি সব খুলে নিয়ে যাবে। এইটাই সুদ ইউনুস আমাদেরকে শিখিয়েছে। তো সুদ ইউনুস থেকে এই রাশেদ, তারপরে বিকাশ নূর কয়েকদিন আগে হুট করে সুদ ইউনুসের প্রোফাইল পিকচার থেকে সরাই দিল। তার আগে প্রোফাইল পিকচার ছিল এই সুদ ইউনুসের সাথে তার ছবি, সরাই দিয়ে তার কয়েক ঘন্টার মাঝে এসে সুদ ইউনুসের বিরুদ্ধে পোস্ট করলো। তো এগুলো তাদের মূলত সবই স্ট্যান্ডবাজি, সব মানে যখন যার কাছ থেকে সুবিধা। এখন ধরেন সে তারেক রহমানকে আমি গ্যারান্টি দিলাম, আমি বেঁচে থাকি আর মারা যাই, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এই নুরু, এই রাশেদ বিএনপির কাছ থেকে যেদিন সুবিধা পাবে না, সেদিন বিশাল বড় রাজনৈতিক নেতা হয়ে আবার শেখ মুজিবের মতো ভাজা ঘিয়ের গলায় ভাষণ দিবে। বলে দিলাম, লিখে রাখেন। তুমি দিলা তোমার বউ গৃহিণী, আবার এখন ওইখানে লিখছো যে ব্যবসা। আবার ব্যবসা, সে কি ব্যবসা? নিচতলা ভাড়া দেওয়ার, উপরতলা বড় করার ব্যবসা। সেই ব্যবসায় মানুষকে লোন দিচ্ছে, এবং এরকম লোন দেওয়ার মানে প্রমাণ একটা দুইটা না, অনেকগুলো। তো ধরেন এই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিবিদদের ব্যাপারে আপনাদের সবসময় সজাগ থাকতে হবে, কারণ হইল এদেরকে আপনারা উপরে তুলেছেন, আমরাও তুলেছি, এর দায় আমাদেরও আছে, আমরা বুঝতে পারি নাই। আমাদেরও এক সময় তারা, এখন আমাদেরকে, আমরা নাকি ইউটিউবার, আমরা হচ্ছে, আমাদেরকে সাংবাদিক বলতে লজ্জা লাগে, বুঝছেন? তো ওর বাপ যখন, ওর কেউ ছিল না, তো তখন ওর এই বাপেরা ছিল, এই বাপেরা ওদের কেউ উঠাইছে। তো যাই হোক, এদের ব্যাপারে আমাদের ভবিষ্যতে সাবধান থাকতে হবে। এরা আমাদের আবেগ নিয়ে খেলা করে তারপরে তারা আমাদের এই দেশের সাথে বেইমানি করে, আমাদের যেই আবেগ, সেই আবেগের সাথে তারা বেইমানি করে। তো তাদের ব্যাপারে খুব বিশাল আকারে কিছু বলার মতো এরকম কোনো ফিগার তারা এখনও হয় নাই। তবে আজকে যেটুকু দিলাম, এটা জাস্ট ছোট্ট একটা জিনিস, এটা আমার কোনো অনুসন্ধান না, কোনো কিছুই না। মূল যে অনুসন্ধান নুরুকে নিয়ে, সেটা চলছে। দোয়া করেন, আপনারা দেখবেন। আমি একটু সময় নিচ্ছি, কারণ অনেক জিনিসপত্র আসছে। তো
তো এগুলো মিলায় গুছায় লিখতে টিখতে এডিটিং করতে করতে সময় লাগবে, বাট আপনাদেরকে নিশ্চিত করলাম যে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সেটা দেখতে পাবেন, মজা আছে সেইখানে। আল্লাহ হাফেজ। ৭১কে যেমনিভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক ২৪কেও জুলাইকেও এনসিপি দখল করেছে। ২ নম্বর, তাদের যে অপরাধ চিহ্নিত করেছিলেন যে যারা মানে এনসিপি নেতৃবৃন্দ ছিল তারা অনেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে। আজ থেকে ১০ মাস আগে যে ছেলেটাকে দেখেছি তার গায়ে আঘাতের চিহ্ন, সেই সব ছেলে মেয়ে মাত্র ৮-১০ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হতে পারে। এছাড়া তিনি আরও বলেছিলেন যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য নষ্ট করেছে এনসিপি। তার মানে এনসিপির এই যে ৩টা অপরাধ, জুলাইয়ের ঐক্য নষ্ট করা, দুর্নীতি করা এবং আওয়ামী লীগের মতন জুলাইকে কুক্ষিগত করা। এখন এনসিপিকে আপনারা ধারণ করেন, মানে যারা আপনার এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, আবার তারা আবার উসমান হাদিকে ধারণ করেন, তাই না? তো উসমান হাদি এনসিপি সম্পর্কে যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলোর উত্তর কি আছে? তাহলে উসমান হাদিকে আপনারা কিভাবে ধারণ করছেন? যে উসমান হাদি বলে গেছে যে এনসিপি দুর্নীতিবাজ, এনসিপির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তারা আওয়ামী লীগের পথে হেঁটেছে। তো এই জন্য আমি বলছি যে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি না, সে উসমান হাদির বিচার চাই, কিন্তু তার বিরুদ্ধে যে উসমান হাদি এতগুলো অভিযোগ দিয়ে গেছে তাদের বিরুদ্ধে, সেগুলোর বিষয়ে তারা কোনো মন্তব্য করে না। এবার আসি, শোনেন, জামাত ইসলাম তো প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইসলামী ব্যাংক দখল করেছেই, এনসিপি অনেক কিছু দখল করেছে। তারা সচিবালয় দখল করেছিল এবং তাদের এই প্রমাণ হলো সার্জিস আলম। তিনি আরেকটা সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিস করবে। যখন মন চাইছে প্রধান উপদেষ্টার বেডরুমে ঢুকে গিয়েছি, সচিবালয়ে ঢুকে গিয়েছি, এইখানে গিয়েছি, সেইখানে গিয়েছি, এখন আর এই স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো না। তার মানে কি? তার মানে তাদের মতন করে তারা সচিবালয়, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছিল। এবং এইটার আরেকটা প্রমাণ আছে, সেটা হলো যে বিভিন্ন জায়গায় ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছিল। প্রশাসনকে জামাতিকরণ এবং এনসিপিকরণ করা হয়েছিল, শুধুমাত্র ইসলামী ব্যাংক না। হ্যাঁ, ইসলামী ব্যাংক হয়তো জামাত শিবির দখল করেছিল, এখন হয়তো কিছুটা মানে স্বাভাবিকরণ হবে, কিন্তু জামাত শিবির ওই যে তাদের লোকজনকে নিয়োগ দিয়ে রেখেছে। এখন বিএনপি তো চাইলেও সবাইকে বাদ দিতে পারবে না, কারণ বিএনপি তো জামাত না। বিএনপি জামাতের মতন ফ্যাসিস্ট হতে পারবে না, ফ্যাসিস্ট আচরণ করতে পারবে না। জামাত শিবিরের লোকগুলো তাদের প্রতিষ্ঠানে থেকেই যাবে, কিন্তু এর মধ্য থেকেও কতটা নিয়ন্ত্রণে রাখা যায়, স্বাভাবিকরণ করা যায়, সেইটা সরকারকে আসলে ভেবে দেখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই কথা বলেছিলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ব্যাংক দখল করতে। হ্যাঁ, জামাত ইসলাম এই কাজগুলো করেছে। তারা মনে করে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে একটা জোশ আসে, হ্যাঁ, এবং শক্তি কাজ করে, এবং এই শক্তি দিয়ে এটাকে দখল করা যায়। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত। জামাত শিবিরের ইসলামকে নিয়ে, ইসলামকে ব্যবহার করে, এবং এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে ব্যবহার করে যে ধরনের ধূর্ত রাজনীতি তারা করছে, এই ধূর্ত রাজনীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে সময় আপনি সরকারে থাকবেন, আপনি অনেকগুলো অপরাধ করেছেন। সবগুলো অপরাধ আসলে প্রমাণ পাওয়া যাবে না, কারণ আপনি আলামত রাখবেন না। কিন্তু 10টা অপরাধ করলে একটা অপরাধের চিহ্ন থেকে যায়। যেমন হাসনাত এবং সার্জিস, তারা ডিসি নিয়োগের সাথে জড়িত ছিল, এবং তাদের নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি, ওই যে দরবেশ তানভীর, তাকে কিন্তু যে ব্যক্তির ডিসির তালিকা তৈরি করছিল তার রুমে পাওয়া গিয়েছিল, এবং সেই সময় প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে কারা তাদেরকে মানে এখানে নিয়োগ করেছে, মানে তাকে। সেই সময় কিন্তু ওই ব্যক্তি বলেছিলেন যে হাসনাত এবং সার্জিসের পরামর্শে আমি এখানে এসেছি, যেটা যুগান্তর সহ বিভিন্ন পত্রিকা এসেছিল। তার মানে কি? প্রথমত আপনি ডিসি দখল করলেন, ডিসি পদ দখল করলেন, এরপরে আসেন তারা একজন বাণিজ্য উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিল, সেই শেখ বসিরউদ্দিন, তিনি একজন শিল্পপতি। আমি ওই সময় যতটুকু তথ্য পেয়েছিলাম যে এনসিপি একটা শিল্প প্রতিষ্ঠান খুঁজতেছিল, যে কোন শিল্প প্রতিষ্ঠান তাদেরকে ব্যাকআপ দিবে, এবং তার বিনিময়ে ওই শিল্প প্রতিষ্ঠানের মালিককে উপদেষ্টা বানানো। দেখেন, এরপরে আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে দেখেছেন যে তার প্রতিষ্ঠানে যে সকল পণ্য মানে ব্যবহার করে বা বিক্রি করে, সেগুলোর ক্ষেত্রে সুবিধা তিনি নিয়েছেন, সরকার থেকে যত ধরনের সুবিধা নেওয়া যায়। তো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্ত হওয়া দরকার, কারণ
এই সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে আমরা প্রতি মাসের হিসাব দিব, কিন্তু আমরা এক মাসেরও হিসাব পাইনি। এই রাষ্ট্রে অতীতে যা হবার হয়েছে, নতুন করে আর কিছু হবে না, এবং তাদের সরকার থেকেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা শুরু হবে। কিন্তু আমরা সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই, বরং আমরা দেখেছি যে একের পর এক তারা বিতর্কে জড়িয়ে পড়ছে। দেখেন, আমার সাথে একজন ব্যক্তি যোগাযোগ করেছিলেন, মানে তার মেয়ে, তিনি একটা কলেজে চাকরি করেন। এখন আওয়ামী লীগের 16 বছরে তিনি হিসাবরক্ষক পদে চাকরি করতেন, মানে একটা মানে লোক দেখানো হিসাব তিনি করে রেখেছেন। তো এবার সরকার আসার পরে তার ওই টোটাল 16 বছরের হিসাবটা চাওয়া হয়েছে। তো তিনি হিসাবে দেখিয়েছেন যে এখন 8 লক্ষ টাকা কম, এই টাকার কোনো হদিস নাই। কিন্তু আওয়ামী লীগের 16 বছরে তিনি এই জবাবদিহিতার মুখোমুখি হননি এবং হিসাবের কোথাও কোনো প্রবলেম ছিল না। এই জন্যই বলছি যে তারা যে হিসাবটা দিয়েছে, এই হিসাবটা কতটুকু সঠিক সেটার তদন্ত এখন করলেই বোঝা যাবে। দেখেন, দুদকে তাদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। এখন তারা দুদকের চেয়ারম্যানকে বসিয়েছিল, দুদকের কিছু কর্মকর্তা বসিয়েছিল। এই দুদকের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, মানে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দের বিরুদ্ধে বা এপিএসপিওদের বিরুদ্ধে, রিপোর্টটা তারা তৈরি করে রেখেছিল এবং বিএনপি সরকার মানে শপথ নেওয়ার পরপর সেই রিপোর্টগুলো দিয়ে তারা বিদায় নিল। এর কারণটা কি? তারা বুঝাইলো যে বিএনপি সরকারের সময় আমরা ক্লিন সার্টিফিকেট পেয়েছি। মানে চালাকিটা আপনি বুঝতেছেন? এই জন্য আমি বলছি যে তারা আসলে 18 মাসে কি করেছে, কতটুকু হিসাব দিয়েছে, কতটুকু দেয়নি। বিএনপি সরকার যদি এখন সঠিকভাবে বিচার বিভাগীয় তদন্ত করে তাহলে কিন্তু বোঝা যাবে। এই জন্য আমার দাবি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। তাহলেই বোঝা যাবে যে নাহিদ ইসলাম কেন প্রতি মাসে হিসাব দিতে চেয়েও দিল না, কেন 6 মাস পরে একবার হিসাব দিয়ে পদত্যাগ করলো, আসিফ মাহমুদ কেন 18 মাসে 18 বার হিসাব দিল না, কেন একবার হিসাব দিল, মাহফুজ আলম কেন হিসাবই বা দিল না, বা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের হিসাব কোথায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ে তিনি সবথেকে বেশি অপরাধ করেছেন, দলীয়করণ করেছেন, আত্মীয়করণ করেছেন এবং তার প্রতিষ্ঠানগুলোর যত ধরনের সুবিধা নেওয়া দরকার তিনি সবথেকে বেশি সুবিধা নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আরেকটি 11 সরকার মনে করি। এই সরকারের চক্রান্ত ছিল যে হ্যাঁ, আওয়ামী লীগের তো বিদায় হয়েছে, এখন বিএনপিকে বিদায় ঘটাতে হবে এবং জামাত এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। দেখেন, এনসিপি কিন্তু শুরুতে বারবার বলছিল যে 71-এর দায় যাদের আছে আমরা তাদের সাথে জোটে যাব না, তাদের সাথে আমরা রাজনীতি করব না। সেই তাদের সাথেই গেল কেন? কারণ এইটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান।